সঙ্গে সঙ্গে একটা বিকট পোড়া গন্ধে ভরে গেল চারিদিক। আর আমার মনে হলো সেই ধোঁয়া আর অন্ধকারের ভেতরে ধুনির মধ্যে থেকে একটা কে যেন জমাট অন্ধকার দিয়ে তৈরি হলো মূর্তি। তবে যেটুকু দেখতে পেয়েছিলাম তাতে বুক আমার ঠান্ডা হয়ে গিয়েছিল। বিশাল মূর্তি স্থলরাত্রির অন্ধকার দিয়ে তৈরি হলো যেন একটা অপছায়া। ফিরে এলাম পরের পর্ব নিয়ে। আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই। আগের পর্বে দেখা যায় তারানাথ এক রাত কাটানোর জন্য মাধব ঘোষ নামক এক লোকের বাড়িতে আশ্রয় নেয় এবং তার পরদিন সকালেই মাধব ঘোষের বাড়ি ছাড়েন তারানাথ। এবং যখন পথ চলতে চলতে সন্ধ্যা নেমে এসেছে তখন তারানাথ এক শ্মশানের কাছে এসে পৌঁছান। সেই শ্মশানে এক কাপালিকের মুখোমুখি হন তারানাথ। আর সে কাপালিক নিজে থেকে তারানাথকে বলে শিষ্য হওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে কাপালিক কেনই বা ওনাকে শিষ্য করতে চাইছেন, এর পেছনে বড় কোনো বিপদের কারণ নেই তো? তা জানতে হলে আজকের এই পুরো পর্বটি আপনাকে শুনতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। সাধু আমাকে একলা ফেলে রেখে সারাদিন কোথায় কোথায় ঘুরে কি সব সংগ্রহ করে আনে, বোধহয় নিজের সাধনা জিনিসপত্র। রাত্রিরে বসে অনেকক্ষণ ধরে পুজো করে, সে জপ তপ করে। আর আমি একটু দূরে কাঠকুঠো দিয়ে আগুন জ্বেলে মাটির হাঁড়িতে ভাতে ভাত রান্না করি। অনেক রাত্রিরে খাওয়া হয়। ক্রমে ক্রমে সাধুর কাণ্ড কারখানা দেখে আমার মনে দৃঢ় বিশ্বাস হলো সাধু একজন কাপালিক। একদিন একটা মরা চড়ুই পাখি কোথা থেকে ঠ্যাং ধরে ঝুলিয়ে এনে হাজির। কুপড়ি থেকে ছুরিয়ে এনে চড়াইটার পেট চিরে নাড়ি ভুড়ি বের করলো সাধু। তারপর কি একটা জিনিস আমাকে না দেখিয়ে টুক করে ভরে দিল পাখিটার পেটে। তারপর দুখানা একই মাপের মাটির সরা এনে একটাই মরা পাখিটা রেখে অন্যটা চাপা দিয়ে দিল। তারপর একটু আঠা মেখে সে আটা দিয়ে দুটো সরাই মুখে মুখে জুড়ে দিল। আমি অবাক হয়ে বললাম, এ দিয়ে কি হবে? সাধু তখন সংক্ষেপে বলেছিল, কাজ আছে। তারপর আবার আমার কাছে দিয়ে বলল, আগুনে পোড়াও তো এটা, 1 ঘন্টা ধরে পোড়াবে। এইভাবে 3 দিন 1 ঘন্টা করে পোড়াবে। আমার তখন রান্না হয়ে গিয়েছিল, কিন্তু আগুন তখন জ্বলছে। আমি কোনো কিছু কথা না বলে তখন সরাটা সাধুর কাছ থেকে নিয়ে আগুনে রেখে দিলাম। সাধু তখন আমাকে বলল, দ্রব্যগুণ বুঝলে কিছু? দ্রব্যগুণ এক বিরাট জিনিস, তুমি মানো? আমি বললাম, নিজে প্রত্যক্ষ দেখিনি কখনো। গাছপালা থেকে ঔষধ তৈরি হয় দেখেছি, খেলে অসুখ সেরে যায় তাও দেখেছি, কিন্তু যেমন বশীকরণ এইসব কখনো দেখিনি। সাধু তখন হেসে উঠে বলেছিল, হ্যাঁ, বশীকরণ ও আবার একটা কঠিন কিছু নাকি? ওর অনেক রকম উপায় আছে। বেশি জটিল প্রক্রিয়ায় যাবা দরকার কিসের? একটা সোজা উপায় শিখিয়ে দিই তোমায়, শোনো। চেষ্টা করলেও তুমি পারবে। যে কোনো মাসের অমাবস্যা তিথিতে যদি দুপুরবেলা ঘূর্ণিঝড় ওঠে কিংবা জোরালো হাওয়া দেয়, তাহলে সে হাওয়ায় উড়ে যাওয়া কোনো শুকনো পাতা একটা মন্ত্র বলতে বলতে বাঁ হাতে ধরে ফেলবে। সেই পাতা গুঁড়ো করে পান বা দুধ বা চা হোক কিছুর সঙ্গে খাইয়ে দিতে পারলেই সেই লোক কুকুরের মতো তোমার পায়ে পায়ে ঘুরবে। আমার কাছে আছে, দেখবে। সাধু তখন ঝুপড়ি থেকে শুকনো একটা অশ্বত্থ গাছের পাতা বের করে আমাকে দেখালো। বলল, এই দেখো, ভাদ্র মাসের অমাবস্যায় আমি ধরেছিলাম, থাক আমার কাছে, এর অনেক গুণ আছে। দিন 2 আগে সাধু একটা বেশ মোটা নিমের ডাল এনেছিল। একদিন সকালে দেখি বসে বসে ছুরি আর দা দিয়ে
কেটে কেটে একটা পুতুল বানাচ্ছে। নাক, মুখ, চোখ সব শুধু মিশিয়ে একটা মানুষের মূর্তি। একদিন অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি হবে এই দিয়ে? সেই দিনও সাধু বলেছিল, কাজ আছে। তখন আমি সাধুর আসল উদ্দেশ্য কিচ্ছুটি বুঝতে পারিনি। বুঝতে পারলে আর এক মুহূর্ত সেখানে আমি থাকতাম না। এমনই করে আরো ৩-৪ দিন কাটলো। একদিন বিকেলে আমি রান্নার জন্য কাঠকুঠো এক জায়গায় জড়ো করছি। সাধু আমার কাছে এসে বলল, তুমি প্রকৃতির সংহার শক্তিকে বিশ্বাস করো? আমি তখন বলেছিলাম, আজ্ঞে ঠিক বুঝতে পারলাম না। সাধু তখন আমাকে বুঝিয়ে বলল, শোনো, প্রকৃতির অনেক রকম শক্তি আছে। যেমন প্রকৃতি আমাদের শস্য দান করে, বাতাস দান করে, বৃষ্টিও দান করে। এগুলি আমাদের প্রাণ বাঁচায়, এগুলি শুভ শক্তি। তাছাড়া মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, যুদ্ধ এগুলি হলো সংহার শক্তি। এছাড়াও নানা ধরনের অদৃশ্য অদ্ভুত মারক শক্তি আছে। সাধনার দ্বারা তাদের জাগ্রত করা যায়। যেমন বেতাল জাগানো। বেতাল হচ্ছে এক ধরনের ক্রূর ও নিষ্ঠুর অপশক্তি। তার অনেক ক্ষমতা। একবার জাগ্রত যদি হয়, শেষ কাজ না করা পর্যন্ত তার নিদ্রা নেই। আমি তখনই কাপালিককে জিজ্ঞাসা করেছিলাম, আর যদি কাজ শেষ করতে না পারি, যদি বাধা পাই? সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ২ চোখ জ্বলে উঠেছিল। সে বলেছিল, বেতালকে বাধা দেওয়া খুব কঠিন, প্রায় অসম্ভব। কিন্তু বাধা পেরে সে ফিরে এসেছে, তাকে জাগিয়েছে, তাকে হত্যা করে। এসব আগুন নিয়ে খেলা। আজ রাত্রিরে তোমাকে বেতাল জাগানোর পদ্ধতি দেখাবো। তুমি ভয় পাবে না তো? শেষ সময় আমার মনে হলো, যা আছে হাতে তা নিয়ে পালিয়ে যাই। কিন্তু না, কেমন একটা আকর্ষণ হলো। বললাম, আপনি কি এরই সাধনা করছিলেন? সেদিন রাত্রি যখন গভীর, সাধু তার ক্রিয়াকর্ম শুরু করল। জবা ফুলের মালা, রক্তচন্দন এসব আগে থেকে আনা ছিল। সাধু সেই নিম কাঠের পুতুলটা এনে তাতে বেশ করে তেল সিঁদুর মাখালো। তারপর সেটাকে কোমর অবধি পুতলো মাটিতে। তার চারিদিকে বেড়ার মতো করে মাটিতে রেখে দিল একটা জবা ফুলের মালা। পদ্মাসনে বসে বিড়বিড় করে কি মন্ত্র পড়তে পড়তে পুতুলটাই চন্দনে ছিটে দিতে লাগলো। এইসব হলে ঝোলা থেকে বের করলে একটা মদের বোতল। সাধু ঝুপড়িতে একটা মরার খুলি ছিল আগে থেকেই। সেটাতে খানিকটা মদ ঢেলে সাধু আমার দিকে তাকিয়ে বলল, সেই বন্ধ সরাটা কোথায়? আমি তখন সেই সরা এনে দিলাম। সাধু আটাগুলো নখ দিয়ে ছাড়ালো। তারপর সরাটা ঢাকা খুলল। দেখলাম ৩ দিন পোড়ানোতে ভেতরের পাখিটা একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেই ছাই এক চিমটি নিয়ে মদে মেশালো সাধু। তারপর ঢক করে মদটা গলায় ঢেলে দিল। খাওয়ার পরই সাধুর আশ্চর্য পরিবর্তন দেখলাম। সাধুর চোখ দুটো ছোট ছোট কোটরে গিয়ে পড়েছে, যেন ২ টুকরো যেন জ্বলন্ত কয়লা। আমার দিকে ফিরে সাধু তখন বলল, শুকনো কাঠ দিয়ে একটা ধুনি করো। আমি করলাম। ধুনি বেশ জ্বলে উঠতেই সাধু রক্তচন্দন দিয়ে ধুনি পুজো করল। তারপর তামার কষাই গাওয়া ঘি, একটা জবা ফুল, আরও কি যেন মিশিয়ে মন্ত্র পড়ে আগুনে আহুতি দিল। সঙ্গে সঙ্গে একটা বিকট পোড়া গন্ধে ভরে গেল চারিদিক। সাধু বিকৃত গলায় হেসে উঠল। আর আমার মনে হলো, সেই ধোঁয়া আর অন্ধকারের ভেতরে ধুনির মধ্যে থেকে একটা কে যেন জমাট অন্ধকার দিয়ে তৈরি হলো মূর্তি। আর সেই মূর্তি উঠে বাতাসে ভর করে ভেসে মিলিয়ে গেল যেন কোথায়। আমি অবাক হয়ে সেই দিকে তাকিয়ে রইলাম। মূর্তিটা খুব পরিষ্কারভাবে যে দেখেছিলাম তা নয়, তবে যেটুকু দেখতে পেয়েছিলাম তাতে বুক আমার ঠান্ডা হয়ে গিয়েছিল। বিশাল মূর্তি, স্থলরাত্রির অন্ধকার দিয়ে তৈরি হলো যেন একটা অপছায়া।
সাধু তখনই আমায় জিজ্ঞাসা করেছিল, দেখলে দেখলে ওই যে বেতাল? আমি তখন জিজ্ঞাসা করেছিলাম, কোথায় গেল ও?" সাধু তখন বলেছিল, এদিকে সরে এসো, আমি আসল কথাটা এতদিন তোমাকে বলিনি, আজকে বলি। আজ থেকে 15-20 দিন আগে এখান থেকে মাইল কুড়ি দূরে একটা গ্রামে আমি মাধব ঘোষ বলে একজন লোকের বাড়িতে আতিথ্য গ্রহণ করি রাত্রিবেলা। শোনা মাত্রই হঠাৎই আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। মাধব ঘোষ? তাহলে এই তো সেই কাপালিক যে মাধব ঘোষের বাড়িতে হাঙ্গামা করেছিল। সাধু তখন বলে চলল, আমিও শুনলাম। সেই মাধব ঘোষের বড় মেয়েটি দেহে প্রকৃত সাধন সঙ্গিনী হবার উপযুক্ত মস্ত লক্ষণ বর্তমান ছিল। আমার বর্তমানে কোনো ভৈরবী নেই। আমি পরদিন সকালে মাধব ঘোষের কাছে সাধনার জন্য মেয়েটিকে চাইলাম। মাধব দিল তো নাই, উপরন্তু আমাকে অকথ্য অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সে অপমান আমার বুকে কাঁটার মতো বিঁধে আছে। বেরিয়ে আসবার সময় মাধব আমার ঘাড়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল। আমার গায়ে হাত? আচ্ছা, মাধব ঘোষকে আমি এইবার দেখাবো। আমি তখন ভয় পেয়ে বলেছিলাম, কি করবেন আপনি? কি করব? করেছি তো, এই যে বেতাল জাগিয়ে পাঠালাম। কোথায় গেল জানো? মাধব ঘোষের বাড়িতে। এইবার সে বুঝবে কাকে বলে অপমান। কি হবে মাধব ঘোষের? আজকে তার নিজের কোনো ক্ষতি হবে না, কিন্তু আজকে ওর বাড়িতে কিছু একটা করে আসবে ওই বেতাল। এক পক্ষ ধরে আমি বেতাল মন্ত্র জপ করে আজ আহুতি দিয়েছি। কাল অমাবস্যা, কাল পূর্ণাহুতি দেব হোম করে। ওই যে নিম কাঠের পুতুল দেখছো, ওটা হচ্ছে মাধব ঘোষের প্রতিমূর্তি। ওই পুতুলে কাল প্রাণ প্রতিষ্ঠা করে বেতালকে চিনিয়ে দেব। তারপর বেতাল আবার কাল যাবে মাধবের বাড়িতে। তারপর পরশু মাধব ঘোষের মৃতদেহ পড়ে থাকবে উঠোনে। ভয়ঙ্কর বিভৎস অপমৃত্যু। কেউ কিচ্ছুটি টের পাবে না কোথা দিয়ে কি হলো। সাধুর মুখখানা এতক্ষণে আমার কাছে নেকড়ে বাঘের মতো লাগছিল। আমি আর সহ্য করতে না পেরে বললাম, কিন্তু এ আপনি অন্যায় করছেন, এ ঠিক নয়। সঙ্গে সঙ্গে সাধুর চোখ দুটো ধপ করে চলে উঠল। পৈশাচী ক্রোধে মুখ বিকৃত করে সে আমার দিকে তাকিয়ে বলল, কি বলতে চাস তুই? আমি অন্যায় করছি? নিশ্চয় করছেন। আপনি কুকর্মে লিপ্ত আছেন জালে একদিনও থাকতাম না আপনার সঙ্গে। নরহত্যা মহাপাপ। থাকুন আপনি আপনার এই নরকে, আমি চললাম। আমি আর এক মুহূর্ত এখানে নই। হন হন করে হেঁটে সে রাত্রিরেই রওনা দিলাম শ্মশান থেকে। পিছনে সাধু ডেকে বলল, যাচ্ছিস যা, কিন্তু শুনে যা, আজ পর্যন্ত আমাকে অপমান করে বেশি দিন পৃথিবীতে আলো দেখেনি কেউ, মনে রাখিস। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি, তখনও পর্যন্ত পিছন থেকে সেই সাধুর হাসি শুনতে পাচ্ছি। এখানেই শেষ করছি আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।